আসসালামু আলাইকুম। কামরুন নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সঠিক নিয়ম মতো লেখাপড়া করে যাচ্ছ, কারণ তোমাদের সামনেই পি টেস্ট। তোমাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো আজকে আমরা পড়ব অধ্যায় 12 থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, অধ্যায় 12 এবছর তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ গত বছর এখান থেকে ডিএনএ থেকে কোনো কোশ্চেন হয়নি, সুতরাং খুবই ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে অধ্যায় 12 লেকচার 1। দেখো, রতন সাহেবের ঘরে, আমি আগে উদ্দীপকটা পড়ছি, একটু খেয়াল করো। রতন সাহেবের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। শিশুটি দেখতে তার মায়ের মতোই সুন্দরী। কিছুদিন পর দেখা গেল মেয়েটির চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এছাড়াও তার চোখের কর্নিয়া ঘোলাটে হয়ে যাচ্ছে, সব কিছু ঝাপসা দেখছে। আবার একটু খেয়াল করো, ঠিক আছে? রতন সাহেবের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। শিশুটি দেখতে তার মায়ের মতোই সুন্দরী। কিছুদিন পর দেখা গেল মেয়েটির চেহারা কি হয়ে যাচ্ছে? ফ্যাকাশে। ঠিক আছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এছাড়াও তার চোখের কর্নিয়া ঘোলাটে হয়ে যাচ্ছে এবং সব কিছু ঝাপসা দেখছে। ক্লিয়ার? দেখো, উদ্দীপকে আমি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এটা হাইলাইট করেছি। তারপরে হচ্ছে শিশুটি দেখতে তার মায়ের মতো, খেয়াল করো। তারপরে হচ্ছে চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তার চোখের কর্নিয়া ঘোলাটে হয়ে যাচ্ছে, সব কিছু ঝাপসা দেখছে। আমি এখানে একটা রোগ এবং দেখো কয়ের প্রশ্ন, জৈব বিবর্তন কি? হ্যাঁ, জৈব বিবর্তন কি? কয়ের প্রশ্ন, কয়ে দিয়েছি জৈব বিবর্তন কি? কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে টিকে থাকার জন্য যে পরিবর্তন ও অভিযোজন প্রক্রিয়া চালু রয়েছে তাই হচ্ছে জৈব বিবর্তন। ঠিক আছে, কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে টিকে থাকার জন্য যে পরিবর্তন, তার যে চেঞ্জ বা তার যে অভিযোজন প্রক্রিয়া চালু রয়েছে তাই হচ্ছে জৈব বিবর্তন। পূর্বে একটা বৈশিষ্ট্য ছিল, এখন নাই, তার কারণ কি? এই জৈব বিবর্তন। এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হতে পারে। হ্যাঁ, দেখো, পৃথিবী থেকে ডাইনোসর লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে, তাই না? অনেক সময় আমরা এটা বলি যে তেলাপোকাটা টিকে আছে। দেখো, পৃথিবী থেকে ডাইনোসরের লোপ পাওয়া এবং তেলাপোকার টিকে থাকার কারণ হচ্ছে কি? বিবর্তন। আগেই বলেছি, একটা প্রাণী পরিবেশে টিকে থাকবে নাকি থাকবে না, এটা হচ্ছে তার পরিবেশের সাথে অভিযোজনের উপর নির্ভর করছে। যে প্রাণী যত পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে রাখতে পারবে সে টিকে থাকবে, আর যদি সে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারে, সে যত বড় বা যত শক্তিশালী হোক, সে আলটিমেটলি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। দেখো, পৃথিবী থেকে ডাইনোসর এর লোপ পাওয়া এবং তেলাপোকার টিকে থাকার কারণ হচ্ছে বিবর্তন। দেখা গেছে যে সময়ের সাথে যে প্রজাতির টিকে থাকার ক্ষমতা যত বেশি, সে বিবর্তনের আবর্তে তত বেশি দিন টিকে থাকতে পারে, আমি আগেই বলেছি। আবার কম হলে সে কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। বিবর্তন ধারায় ডাইনোসরের অভিযোজন ক্ষমতা কম হওয়ায় সেটি লোপ পেয়েছে। অপরদিকে তেলাপোকার টিকে থাকার ক্ষমতা বেশি বলে তারা আজও টিকে রয়েছে। ঠিক আছে, তেলাপোকা এইভাবেই টিকে আছে। এবার দেখো, শিশুটি তার মায়ের মতো হওয়ার ক্ষেত্রে যে উপাদানটি কাজ করেছে তার গঠন ব্যাখ্যা করো। মায়ের মতো হয়েছে শিশুটি। দেখো, উদ্দীপকে শিশুটি তার মায়ের মতো হওয়ার ক্ষেত্রে যে উপাদানটি কাজ করেছে তা হলো কি? ডিএনএ। কারণ আমরা জানি পিতামাতা থেকে সন্তান হুবহু ক্যারেক্টার পায় ডিএনএর জন্য। হ্যাঁ, কারণ ডিএনএ হলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ঠিক আছে, নিচে ডিএনএর গঠন ব্যাখ্যা করা হলো, তারপরে তুমি গঠনটা দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, দেখো,
ডিএনএর গঠন ব্যাখ্যা করা হলো। শিশুটি তার মায়ের মতো হওয়ার ক্ষেত্রে যে উপাদানটি কাজ করেছে ডিএনএ, সুতরাং তোমাকে এখানে ডিএনএ আঁকতে হবে। দেখো আমি ডিএনএ এঁকেছি। ডিএনএর দুটো সূত্র, এই যে একটা সূত্র এবং এই যে অপর আরেকটি সূত্র। হ্যাঁ, এই দুই সূত্রের একটা দেখো দুটো থাকে বিপরীতমুখী হয়ে। আগে আমি চিত্রটা বুঝিয়ে নিই। হ্যাঁ, একটা যদি 5 কার্বন বিশিষ্ট হয়, এটা শেষ প্রান্ত হবে 3 কার্বন বিশিষ্ট। আবার যেটা 3 কার্বন দিয়ে শুরু হবে সেটা শেষ হবে 5 কার্বনে গিয়ে। হ্যাঁ, এরকম একটা একটার সাথে সম্পূরকভাবে বিপরীত হয়ে অবস্থান করে। আর দেখো এই যে সূত্রগুলো আমি এঁকেছি, এই সূত্রের হাতলে আমি দিয়েছি এস আর পি। এসে হচ্ছে সুগার এবং পিতে হচ্ছে ফসফেট। হ্যাঁ, আর এখানে হচ্ছে 4 ধরনের নাইট্রোজেন বেস পাবে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। হ্যাঁ, এ টি সি জি। সর্বদা এ যুক্ত থাকবে টি এর সাথে। দেখো আমি লিখেছি এ ডাবল বন টি, এটা হচ্ছে হাইড্রোজেন বন, এবং সি ট্রিপল বন জি। হ্যাঁ, এ টি সি জি এভাবে মনে রাখবে। আর যারা মনে করো একটা চিত্র দিবে তারা শুধু এই ডান পাশেরটা দিবে। হ্যাঁ, আর যারা একটু ভালো, দুটো চিত্রই আমি আশা করব তারা দিয়ে দিবে, তারা হচ্ছে এই চিত্রটাও অঙ্কন করবে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে 5 কার্বন সুগার, ভিতরে এস লিখেছি, এবং এটি সিজি, এখানে হচ্ছে ফসফরাস পি। বেশি না, আমি যে 2 লাইন এঁকেছি তুমি এই 2 লাইনই দিও, তাইলেই হবে। হ্যাঁ, আর যারা একটা চিত্র আঁকতে চাও তারা হচ্ছে ডান পাশেরটা এঁকে দিবে। ঠিক আছে, তারা ডান পাশেরটা এঁকে ফেলবে। আর যারা দুটো দিতে চাও দুটো দিবে। আমি আশা করব যারা ভালো স্টুডেন্ট তারা দুটো দিবে। এবার দেখো ডিএনএ দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। পলিনিউক্লিওটাইড মানে অনেক। ঠিক আছে, এর একটি সূত্র অন্যটির পরিপূরক। ডিএনএতে 5 কার্বন শর্করা, নাইট্রোজেন বেস ও অজৈব ফসফেট থাকে। দেখতেই পাচ্ছ 5 কার্বন সুগার, এই যে নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট, এছাড়া কিন্তু এখানে আর কিছু নেই। ঠিক আছে, অজৈব ফসফেট দিয়ে গঠিত। এই 3টি উপাদানকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে, এর একটা সিঙ্গেল নাম হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএতে বিদ্যমান নাইট্রোজেন বেসগুলো 2 ধরনের, পিউরিন ও পাইরিমিডিন। ঠিক আছে, অ্যাডিনিন এবং গুয়ানিন বেস হলো পিউরিন, এবং সাইটোসিন ও থায়ামিন বেস হলো পাইরিমিডিন। হ্যাঁ, সাইটোসিন এবং থায়ামিন হলো পাইরিমিডিন। এখানে আসলে একটা পিউরিন আর একটা পাইরিমিডিন একত্রে জোড় বাঁধে। দেখো একটি সূত্রের অ্যাডিনিন, এই যে এ, অন্য সূত্রের টি এর সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত। এই যে দেখো, ঠিক আছে, 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত এ এবং টি। ঠিক আছে, আবার অন্যদিকে জি সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত। ঠিক আছে, দেখো আমি এখানে লিখেছি ATCG, এটা যেন ভুল না হয়। অনেক খাতায় আমি এটা এখনও ভুল পাই। ঠিক আছে, AT এবং CG, এটা মুখস্থ করে ফেলবে। তাইলে এ আর টি এর মাঝে হচ্ছে 2টি হাইড্রোজেন বন্ড এবং সি ও জি এর মাঝে হচ্ছে 3টি হাইড্রোজেন বন্ড। ওকে, অর্থাৎ এই বন্ধন সর্বদা পিউরিন ও পাইরিমিডিনের মধ্যেই হয়ে থাকে। সুতরাং দুটি সূত্রের একটি অন্যটির পরিপূরক, কিন্তু কি নয়, একরকম নয়। ঠিক আছে, হ্যালিক্সের প্রতিটি ঘূর্ণন 34 ডিগ্রি অ্যাংস্ট্রম, 34 ডিগ্রি অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট, এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে। দেখো আমি পূর্ণ ঘূর্ণন মানে হচ্ছে এই অর্ধেক, এই একটা প্যাচ, এই অর্ধেক, এইটুকু হচ্ছে পূর্ণ ঘূর্ণন। এটা হচ্ছে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। হ্যাঁ, এটা, আর এটার ব্যাস হচ্ছে এই যে 20। দেখো আমি লিখেছি ব্যাস হচ্ছে 20। অতএব তুমি ইচ্ছা করলেই দুটি সূত্র একদম ক্লোজলি করে এই চিত্রটা আঁকতে পারবে না। ঠিক আছে, আর এর মধ্যে থাকে 10টি নিউক্লিওটাইড। ধরো এখানে তো 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এরকম করে 10টা নিউক্লিওটাইড বেস থাকে। হ্যাঁ, তাই পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 34, আর প্যাচে থাকে 10টা। তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি দেখতে পাবে যে এই দুটার মধ্যে প্রত্যেকটার মধ্যে দূরত্ব আমি যদি 10 দিয়ে ভাগ করি
তাইলে আমি পাবো 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম। ওকে বাবা, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন বেসের দূরত্ব কত? 3.4 ডিগ্রি অ্যাংস্ট্রম। ঠিক আছে। আর ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। হ্যাঁ, ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। আর ডিএনএ দুটি পলিনিউক্লিয়েটেড সূত্র বিপরীতভাবে অবস্থান করে। আগেই বলেছি এটা আর এটা সম্পূর্ণ বিপরীত, একটা একটার পরিপূরক। এবার দেখো ঘয়ের প্রশ্ন তোমাদের জন্য। এবার ডিএনএর গঠন ভেরি 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 ইম্পর্টেন্ট। অতএব যেভাবেই পারো এই প্রশ্নটা আয়ত্ত করার চেষ্টা করো। কারণ দেখো আমি প্রশ্নটা দিয়েছি ঢাকা বোর্ড 19-20 সালে, এখান থেকে কিচ্ছু আসেনি। ঠিক আছে, অতএব তোমাদের জন্য এই প্রশ্নটা অনেক 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 ইম্পর্টেন্ট। এবার দেখো ঘয়ের প্রশ্নে বলা হয়েছে শিশুটির অবস্থা এমন হওয়ার কারণ কি হতে পারে? মতামত দাও। শিশুটির কি হচ্ছে? আবার একটু উদ্দীপকটায় দেখো, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ঠিক আছে, চেহারা ফ্যাকাশে, চোখের কর্নিয়া ঘোলাটে, সব কিছু ঝাপসা, 3টা লক্ষণ খেয়াল করো। উদ্দীপকের বর্ণনায় দেখা যায় শিশুটির চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, চোখের কর্নিয়া ঘোলাটে হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা ইত্যাদি ঘটনা ঘটেছে। শিশুটির এমন অবস্থা হওয়ার কারণ হলো রক্তশূন্যতা ও রাতকানা রোগে ভোগা। ঠিক আছে, রক্তশূন্যতা ও রাতকানা দুটো রোগই তার হয়েছে। আমাদের দেশে শিশু ও নারীদের রক্তল্পতা বা রক্তশূন্যতা একটি সাধারণ রোগ। এ রোগে বয়স ও লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কী হয়ে যাবে? কম হয়ে যাবে। খাদ্যের মুখ্য উপাদান লৌহ, ফলিক অ্যাসিড, তারপরে ভিটামিন B12 ইত্যাদির অভাব ঘটলে এ রোগ দেখা যায়। ঠিক আছে, অত্যাধিক রক্তপাত ঘটলে কৃমির আক্রমণে, লৌহ গঠিত খাদ্য উপাদান যথাযথ শোষণ ঘটলে, খাদ্যের লৌহের পরিমাণ কম থাকলে রক্তশূন্যতা হতে পারে। এ ধরনের রক্তে শূন্যতার কারণেই শিশু ও নারীদের মুখ ফ্যাকাশে দেখা যায়। ঠিক আছে, শূন্যতার কারণেই শিশু ও নারীদের মুখ কী হয়ে যাবে? ফ্যাকাশে দেখা যাবে। আবার রাতকানা ভিটামিন এ এর অভাবজনিত একটি রোগ। ভিটামিন এ এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে কি রোগ হয় মনে আছে তোমাদের? জেরপ্থ্যালমিয়া। হ্যাঁ, দেখো রাতকানা হয় ভিটামিন এ এর অভাবে, আর এর অভাবে আমাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়ে কি তৈরি করবে? জেরপ্থ্যালমিয়া নামক রোগ। ভিটামিন এ এর অভাব পূরণ না হলে রোগীর মানে এই রোগটির মাত্রা ও তীব্রতা বাড়তে থাকে। জেরপ্থ্যালমিয়া 7 থেকে 8টি মাত্রা রয়েছে, যার সর্বনিম্ন মাত্রা হলো রাতকানা। ঠিক আছে, তাহলে সাধারণত 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে এ রোগ দেখা দেয়। এতে চোখের সংবেদী রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, অল্প আলোতে ভালো দেখতে পায় না, চোখে সব কিছু ঝাপসা দেখা যায়। রোগটা বেড়ে গেলে কর্নিয়া কি হয়ে যায়? ঘোলাটে হয়ে যায়। অতএব তার শিশুটির এই রোগ হয়েছে। হ্যাঁ, এটা খুব ভালো করে পড়বে। আমি আগেই বলেছি প্রশ্নটা ঢাকা বোর্ড 19-এর, সুতরাং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে দেখো আমি কিছু 1 ও 2-এর প্রশ্ন লিখেছি, একটু খেয়াল করো। প্রথমেই আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্ন, পাইরিমিডিন ও পিউরিন কি? হ্যাঁ, পাইরিমিডিন হলো ডিএনএ নাইট্রোজেন বেস যা সাইটোসিন ও থায়ামিন দ্বারা গঠিত। ডিএনএ নাইট্রোজেন বেস 4টাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, পিউরিন ও পাইরিমিডিন। পিউরিন কি? পিউরিন হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক। তাইলে পাইরিমিডিনে যদি আমার চলে যায় সাইটোসিন আর থায়ামিন, তাহলে পিউরিনে আমার হবে অ্যাডিনিন এবং গুয়ানিন। ঠিক আছে, এটা হলো 1 নম্বরের জন্য। তারপরে দেখো রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি? ব্যাখ্যা করো। রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। নিচে ব্যাখ্যা করা হলো। থ্যালাসেমিয়া বর্তমানে একটি কমন রোগ, আগেও ছিল কিন্তু আগে মানুষ জানতে পারতো না, তখন এই রোগ ওভাবে ছিল না। কিন্তু এখন মানুষ ব্লাড টেস্ট করে দেখতে পাচ্ছে যে এটা মা বাবার জিন থেকে চলে আসে। হ্যাঁ, খুব ক্লোজলি রিলেটেড যদি বিয়ে শাদী হয় তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। দেখো লোহিত রক্তকণিকা 2 ধরনের, আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। হ্যাঁ, লোহিত রক্তকণিকায় আমরা এই 2 ধরনের প্রোটিন পাবো, আলফা গ্লোবিউলিন এবং বিটা
গ্লোবিউলিন। লোহিত রক্তকোষে এই দুটি প্রোটিনের জিন নষ্ট হলে লোহিত রক্তকণিকাগুলো কি হয়? নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। সুতরাং লোহিত রক্তকণিকায় প্রোটিনের জিন নষ্ট হবার কারণেই আমাদের কি হয়? থ্যালাসেমিয়া রোগ হয়। এ রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে। এ রোগ কী হবে? বংশগত বা বংশ পরম্পরায় হয়ে থাকে। এরপরে এটা পড়বে 2 জন্য, হ্যাঁ। এরপরে দেখো জিন কি লোকাস কি, দুটোই হচ্ছে 1-1 জন্য। আগে প্রথমে বলি জিন কি। জিন হলো জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। তোমার দেহের যত দৃশ্যমান বৈশিষ্ট্য এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য সব কিছুর জন্য দায়ী হচ্ছে জিন। ঠিক আছে? জিন হলো জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। লোকাস কি? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাই হচ্ছে লোকাস। ঠিক আছে? জিন কি লোকাস কি। এবার দেখো বিবর্তন বলতে কি বোঝায়। কি বোঝায় বললে তোমাকে আরেকটু লিখতে হবে। সময়ের সাথে সাথে কম বৈচিত্র্যপূর্ণ পূর্বের জীব থেকে সুশৃঙ্খল ও অনুক্রমিক পদ্ধতিতে পর্যায়ক্রমিকভাবে বৈচিত্র্যময় জীবের বিকাশকে বিবর্তন বলে। পূর্বে পৃথিবীতে দেখা যেত, এখন জীবিত নেই, এমনকি বর্তমানে পৃথিবীতে দেখা যায় এরূপ কোনো জীবই একসময় পৃথিবীতে ছিল না। এসবেই বিবর্তনের কারণে ঘটেছে। ওই যে তুমি তখন ওইটার উদাহরণ একটু টানতে পারবে, ডাইনোসর আর তেলাপোকার, হ্যাঁ, ওটা দিয়ে তুমি এখানে সুন্দর করে লিখবে, একটু টেনে এনে। ঠিক আছে? এটা হচ্ছে জীবের বিবর্তন বলতে কি বোঝায়, এটা 2 নাম্বারের জন্য। এরপরে চলে যাও, ডিএনএ টেস্ট করা প্রয়োজন কেন। ঠিক আছে? ডিএনএ কেন টেস্ট করা হয় মনে আছে আপনাদের? ডিএনএ টেস্ট করা প্রয়োজন কেন, বিবর্তন বলতে কি বোঝায়। আচ্ছা, তারপরে হচ্ছে ডিএনএ টেস্ট করা হয় কেন ব্যাখ্যা করো। ডিএনএ কেন টেস্ট করা হয়? পিতৃ পরিচয় জানার জন্য, তারপর সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তকরণের জন্য। ঠিক আছে? ডিএনএ টেস্টের মাধ্যমে সহজেই অপরাধী ব্যক্তিকে শনাক্ত করা যায়। অপরাধের শিকার এমন কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনার ডিএনএ নকশাকে তুলনা করা হয় সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএর সাথে। যদি ডিএনএ নকশা মিলে যায়, সহজেই বলা যায় যে সন্দেহভাজন ব্যক্তিই কি অপরাধী। ঠিক আছে? যদি ডিএনএ নকশা তোমার সাথে মিলে যায় তাহলে তুমি অপরাধী, যদি তোমার সাথে না মিলে যায় তাহলে আমাকে আবার আরেকজনকে দেখতে হবে। ঠিক আছে? যে অপরাধ সংগঠিত হয়েছে সেই জায়গা থেকে যেই নমুনা পেয়েছি তার ডিএনএ এবং যাকে আমি সন্দেহ করছি তার ডিএনএ আমাকে ম্যাচ করতে হবে, তাহলে সন্দেহভাজন ব্যক্তি অপরাধী। এছাড়াও সন্তানের জৈবিক পিতামাতা, ঠিক আছে, নির্ণয়ের ক্ষেত্রেও ডিএনএ টেস্ট করা হয়। এটা পড়বে ডিএনএ টেস্ট কেন করা হয়, এটা পড়বে 2 জন্য। এরপরে চলে যাও প্রকট বৈশিষ্ট্য কি। প্রকট এর অবলিক দিয়ে আরেকটা প্রশ্ন লিখে নাও, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। হ্যাঁ, প্রকট বৈশিষ্ট্য কি? পিতামাতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। আর অবলিক দিয়ে লিখে নাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। প্রচ্ছন্ন হলো প্রচ্ছন্ন 6 যুক্ত 9 যুক্ত। হ্যাঁ, দেখো প্রকট বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। প্রকট বৈশিষ্ট্য তো বললাম যে পিতামাতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো পিতামাতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না, দ্বিতীয় বংশধরে প্রকাশ পায় তাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে? এটা 1 জন্য পড়বে। এরপরে দেখো আরএনএ বলতে কি বোঝায়। আরএনএর ফুল মিনিং কি? আরএনএর ফুল মিনিং বা পূর্ণরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। ডিএনএর ছিল 2টি সূত্র আর আরএনএতে হচ্ছে 1টি সূত্র। আর এখানেও তোমার ডিএনএর মতো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস থাকে, কিন্তু এখানে হচ্ছে এ এর সাথে টি হবে না, এখানে এ এর সাথে আসবে নতুন একটি নাইট্রোজেন বেস ইউরাসিল।
অর্থাৎ আরএনএ নাইট্রোজেন বেসগুলো হবে AUCG। ঠিক আছে, এখানে থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তো 2 নম্বরের জন্য এতটুকু লিখলেই হবে। ঠিক আছে, এরপরে দেখো বংশগতি জৈব বিবর্তনকে আগেই বলেছিলাম। এরপরে দেখো বংশগতি বলতে কি বোঝায়। বংশগতি, হ্যাঁ, বংশগতি বলতে কি বোঝায় দেখো, জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ প্রজননের মাধ্যমে পিতামাতা থেকে বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকেই কি বলছে, বংশগতি। এক বংশ থেকে আরেক বংশে যাওয়ার বৈশিষ্ট্য যাওয়ার যে ট্রেন্ড, হ্যাঁ, এটাই হচ্ছে বংশগতি। এ প্রক্রিয়ায় পিতামাতার বিশেষ লক্ষণগুলো নির্ভুলভাবে সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত হয়। যেমন আজকের এই ক্রিয়েটিভ কোশ্চেনে আমি বলেছি যে দেখতে হুবহু কার মতো, মায়ের মতো সুন্দরী, তাই না? তাহলে দেখো সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে বংশধরদের মধ্যে পিতামাতার লক্ষণগুলোর অবিকল প্রতিরূপ দৃষ্ট হয় না। একদম হুবহু না, হ্যাঁ, কিছু কিছু হবে বা দেখতে মতো মতো বলি আমরা, তাই না? প্রকৃতপক্ষে বংশধরদের মধ্যে পিতামাতার লক্ষণগুলোর অবিকল প্রতিরূপ দৃষ্টি হয় না, কিন্তু মতো বা দেখতে 50% 60% এরকম। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আজকের আমার লেকচার। আগামী লেকচার হবে এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ এবং সংক্ষিপ্ত উত্তর নিয়ে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, ঠিকমতো লেখাপড়া করো। ইনশাল্লাহ বুধবারে ক্লাসটা পাবো, তারপরে ঈদের ছুটি হবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। বারবার সাবান দিয়ে হাত ধুবে, অপ্রয়োজনে বাইরে যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে হবে না। ঘরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। হ্যাঁ, তোমাদের ধন্যবাদ আনতে কামরুন নাহার ম্যাডাম।